রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পরে আমাদেরকে এখানে এসে বলতে হচ্ছে যে আমার ডাকসুকে আমার অধিকার নাকি আমার আনুষ্ঠানিকতা। করে আমাদেরকে বারবার করে রাস্তায় আপনার নামতে হচ্ছে। আমার বোনদেরকে একটা সিটের জন্য হচ্ছে ডিসির বাসভবনের সামনে প্রতীকী অনশন করতে হচ্ছে। তখনই যে সরকার ক্ষমতা এসেছেন সেই সরকার এই ক্যাম্পাসগুলোকে শিক্ষার্থীদেরকে একটা পুতুল হিসেবে তারা ব্যবহার করতে চেয়েছে, তাদের দাস বাড়ি রাখতে চেয়েছে। দাসত্বের কালচার যেটা সেটা তারা বানিয়ে রাখতে চেষ্টা করেছেন। এটাও শিক্ষার্থী দিয়ে শিক্ষকদের দিয়ে সরকার লাঠেল বাড়ি দ্বারা সরকারের যে ছাত্র সংগঠন দ্বারা সবসময় ক্যাম্পাসগুলোতে একটা আধিপত্য মাত্রা কায়েম করেছেন। আমরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কর্মচারীদের জন্য বিশাল বিশাল আবাসন ভবন হয় যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা যারা শিক্ষক হবেন তারা মনে হয় এই দেশের মধ্যে একটা স্বর্গে চলে গেছেন, তারা তাদের কোনো জবাবদিহিতার জায়গা নাই। আমাদের যে সদ্য সাবেক যে আমাদের গণ অভ্যুত্থান সে গণ অভ্যুত্থানের বিপ্লবী ছাত্র জনতাকে স্মরণ করছি, যাদের রক্তের বিনিময় যাদের জীবনের বিনিময়ে আজকে আমরা এখানে উপস্থিত বসতে পেরেছি, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আজকে বক্তব্য শুরুতে আমি হেলাল হাফিজকে স্মরণ করতে চাই। হেলাল হাফিজ বলেছিলেন, যদি আমরা তার ভাষ্যমতো বলতে চাই, যে কথা ছিল একটি স্বাধীন পতাকা পেলে আমরা গাইব না আর বেদনার গান। আমরা এখানে আসার আর চেঁচাবো না, বঞ্চনার কথা বলে, দুঃখ দুর্দশার কথা বলে আমরা চেঁচাবো না। অথচ দেখেন আমাদেরকে আবারও বারবার করে আবারও গিয়ে এত গণ অভ্যুত্থানের পরে, রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পরে আমাদেরকে এখানে এসে বলতে হচ্ছে যে আমার ডাকসুকে আমার অধিকার নাকি আমার আনুষ্ঠানিকতা। ডাকসু কেন হবে না? গত 10 মাস ধরে আমাদেরকে বারবার করে রাস্তায় আপনার নামতে হচ্ছে। আমার বোনদেরকে একটা সিটের জন্য হচ্ছে ডিসির বাসভবনের সামনে প্রতীকী অনশন করতে হচ্ছে। আর কেন করতে হচ্ছে? এমনটা তো কথা ছিল না। আমরা তো পুণ্ডে ঝুলেই তো আমরা সেই বার্তা দিয়ে দিচ্ছি ছাত্রলীগকে হটানোর মধ্য দিয়ে। আমরা তো তখনই একটা মেসেজ দিয়ে দিচ্ছি, না আমরা সেই কালচার চাই না, আমরা সেই দাসত্বের কালচার চাই না। আমরা যে কুখ্যাত যে কালচার এই ক্যাম্পাসের মধ্যে আছে, দেশের মধ্যে আছে, সেই কালচার তো আমরা চাই না। সেই মেসেজ তো আমরা দিয়ে দিচ্ছি এবং সেই কাজ আমরা সফল হয়েছি। প্রিয় উপস্থিতি, আমি প্রথমে হচ্ছে কিছু যে হার্শ রিয়েলিটি সেটা কথা বলতে চাচ্ছি। দেখেন, এই যে আমরা বলতেছি যে ক্যাম্পাসের মধ্যে একটা কুখ্যাত একটা কালচার এখানে কায়েম করা হয়েছিল, সেটা খুবই সূক্ষ্মভাবে, খুবই পরিকল্পিতভাবে, খুবই হচ্ছে গিয়ে কি ষড়যন্ত্রমূলকভাবে সেটা চালু করা হয়েছে। আমরা দেখেছি, দেখেন এই যে 71 পরবর্তী কিংবা 71-এর আগে কিংবা যদি আমরা 90-এর গণ অভ্যুত্থান বলি, যখনই যে সরকার ক্ষমতা এসেছেন সেই সরকার এই ক্যাম্পাসগুলোকে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়তে, তারা হচ্ছে এখানে শিক্ষার্থীদেরকে একটা পুতুল হিসেবে তারা ব্যবহার করতে চেয়েছে, তাদের দাস বাড়ি রাখতে চেয়েছে। তার ক্যাম্পাসগুলোতে হচ্ছে একটা কুখ্যাত রাখা কালচার যেটা, দাসত্বের কালচার যেটা, সেটা তারা বানিয়ে রাখতে চেষ্টা করেছেন। এটাও শিক্ষার্থী দিয়ে শিক্ষকদের দিয়ে। আপনি দেখেছেন যে যখনই যে সরকার ক্ষমতা এসেছেন সেই সরকার লাঠেল বাড়ি দ্বারা সরকারের যে ছাত্র সংগঠন দ্বারা সবসময় ক্যাম্পাসগুলোতে একটা আধিপত্য মাত্রা কায়েম করেছেন। আমরা দেখেছি শিক্ষার্থীর যে অধিকারের যে বিষয়টা সেটা সবসময় উপেক্ষিত ছিল, লাঞ্ছিত ছিল, বঞ্চিত ছিল। আমরা একটা কথা বলে দেখেন যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কেন্দ্রে গড়ে উঠেছে, কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বেশি উপেক্ষিত, সবচেয়ে বেশি বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। আপনি দেখেন এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে কর্মচারীদের জন্য বিশাল বিশাল আবাসন ভবন হয়, শিক্ষকদের জন্য আবাসন ভবন হয়। বলা হয়ে থাকে দেখেন যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা যারা শিক্ষক হবেন তারা মনে হয় এই দেশের মধ্যে একটা স্বর্গে চলে গেছেন, তারা মানে মৃত্যুর আগে তারা স্বর্গে চলে গেছেন। কারণ কি জানেন? তাদের কোনো জবাবদিহিতার জায়গা নাই। অথচ দেখেন আমি যেটা বলতেছিলাম, দেখেন এই যে এই ক্যাম্পাস আমার আপনার শিক্ষার্থীর কেন্দ্র করে এই ক্যাম্পাস, কিন্তু এই ক্যাম্পাসে আমি আপনি সবচেয়ে বেশি উপেক্ষিত, সবচেয়ে বেশি নিপীড়িত, সবচেয়ে বেশি অবহেলিত আমি আপনি। কারণ কি জানেন? কারণ আমাদের পক্ষে কথা বলার মতো কেউ নেই, আমাদের কোনো প্ল্যাটফর্ম নেই। কার পক্ষে আছে? দেখেন আবাসন ভবন আছে কার, বহুতল আবাসন আছে কার? কর্মচারীদের, কারণ তাদের প্ল্যাটফর্ম আছে। আপনি দেখেন করোনা মহামারী বলেন কিংবা হচ্ছে গিয়ে ঝড় তুফান, মানে কেমন হয়ে যাবে তার আগে হচ্ছে শিক্ষকদের নির্বাচন হয়, করোনার মধ্যে হচ্ছে কর্মচারীদের নির্বাচন হয়। কিন্তু আমার যে এটা হচ্ছে গিয়ে দীর্ঘদিন থেকে এটা হচ্ছে পরিকল্পিতভাবে হচ্ছে। এর আগে যখনই আমরা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এর আগে আসে নাই, এর আগে আমি যেটা বলছি দেখেন, যখনই যে সরকার ক্ষমতা এসেছে সেই সরকার এখানে হচ্ছে গিয়ে কি পরিকল্পিতভাবে এখানে ছাত্রদেরকে হচ্ছে নিষ্ক্রিয় করে রাখার চেষ্টা করেছে, দাস বানিয়ে রাখার একটা মেকানিজম, একটা টুলস এখানে হাজির করে রেখেছে। আপনি দেখেন যে এখানে শিক্ষার্থীরা আজ কেন, আপনি যদি নিরাপত্তার কথা বলেন, আমার ক্যাম্পাসে কেন আমি হচ্ছে কি নিরাপত্তার কথা বলবো? আজকে 10 মাস পার হয়ে গেছে, দেখেন আমি বারবার করে বলতেছি যে আমার ক্যাম্পাসে নিরাপত্তা নাই। কেন আমরা হচ্ছে নিরাপত্তার জন্য নতুন করে আন্দোলন করতে হবে? আপনি দেখেন যেই প্রত্যাশা নিয়ে আমরা হচ্ছে কি 5 আগস্ট আমরা সংগঠিত করেছিলাম, আমরা সফল হয়েছিলাম। 5 আগস্ট পরবর্তীতে আমার বন্ধু সাম্যকে এখানে আমার ক্যাম্পাসের মধ্যে খুন হতো না। যদি ক্যাম্পাসে হচ্ছে গিয়ে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম নিশ্চিত হতো, তাহলে অবশ্যই
এই ক্যাম্পাসের মধ্যে শিক্ষার্থীরা যে প্রতিনিধি, সে অবশ্যই তার দায়বদ্ধতার জায়গা থেকে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করত, তাহলে আমার বন্ধু সাম্য এখানে খুন হতো না। আমি কথাটা বিচ্ছিন্নভাবে বলতেছি, দেখেন আমি যদি এক এক করে আগাই, যদি ডাকসু না হয় তাহলে আমাদের কী কী সমস্যার সম্মুখীন হচ্ছি, হলে কী কী মানে কী কী সুযোগ সুবিধা পাচ্ছি। প্রথমত দেখেন, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের প্রত্যেকটি আনাচে কানাচে থেকে, প্রত্যেকটি হচ্ছে অজগরা গা থেকে, প্রত্যেকটি মনি মুক্তা তারা একটা ছেঁকে নিয়ে আসে ভর্তি পরীক্ষার মাধ্যমে। আমরা অনেক বড়, এই যে আজকে 24-25 সেশনে যারা আসছে তারা কত বড় প্রত্যাশা নিয়ে আসতেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে আমি হচ্ছে আমার যে বুদ্ধিবৃত্তিক যে চর্চার জায়গাটা, আমার যে হাই এডুকেশনের যে বিষয়টা, দেশকে সার্ভ করার যে বিষয়টা, পুরো বিশ্বকে সার্ভ করার যে আকাঙ্ক্ষাটা, সেটা আমি পূরণ করতে পারবো। কিন্তু এখানে সে কী হয়, আমরা দেখি কি, দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে বেশি যে নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবার সন্তানে উঠে আসে, তারা অনেক বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে আসে, কিন্তু তার আশা আকাঙ্ক্ষা ওই যে আমাদের গণরুম গেস্টরুমের মধ্যে পৌঁছতে থাকে, আমাদের যে আশা আকাঙ্ক্ষাগুলো নীরবে নিবৃতে কাঁদে। কিন্তু দেখেন একই বিপরীতে কী হয়, যে আমাদের যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, হল প্রশাসনকে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমাদের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করার জন্য, তারা কি দায়িত্ব পালন করেছেন? আমরা দেখেছি বিগত দিনে যখনই যে ছাত্র সংগঠন ক্ষমতা এসেছে, ক্ষমতাসীন ছাত্র সংগঠনের কাছে তারা হল এবং ক্যাম্পাসের এরিয়াটা ইজারা দিয়ে দিয়েছে। আমরা দেখেছি শুধুমাত্র আমি যদি বলছি ডাকসুতে আনুষ্ঠানিকতা, সেই জায়গা থেকে বলতে পারি শুধুমাত্র বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের আনুষ্ঠানিক দায়িত্ব পালন করছেন। এখানে তাদের যে দায়বদ্ধতার জায়গাটা, সেটা কখনো আমরা নিশ্চিত করতে পারি নাই। যার কারণে হচ্ছে কি, যে আমার পরীক্ষা কি ক্লাস নাকি আমার বাবা মারা গেছে, সেটা কোনো দর্তব্যের বিষয় না। আমার দর্তব্যের বিষয় হচ্ছে বাইরে গেছে, এখানে ভাই কালচার এখানে প্রতিষ্ঠিত, আমাকে যেতেই হবে। ভাই ডেকেছে, আমাকে হচ্ছে গিয়ে বাইকে প্রটোকল দিতে হবে, নেত্রী এসেছে, নেতা এসেছে, আমাকে হাততালি দিতে হবে, স্লোগান দিতে হবে। আমার ক্লাস পরীক্ষা কোনো দর্তব্যের বিষয় না। কিন্তু এমনটা তো কথা ছিল না। আমার তো কথা ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার হচ্ছে গিয়ে সিকিউরিটি জায়গা নিশ্চিত করবেন, আমার জন্য হচ্ছে গিয়ে আবাসন ব্যবস্থা নিশ্চিত করবেন, কিন্তু সেটা করতে পারেন নাই। এই যে 5 আগস্ট পরবর্তীতে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ডিসির বাসভবনের সামনে আমাদের বোনদেরকে হচ্ছে প্রতীকী অনশন করতে হয় শুধুমাত্র একটা সিটের জন্য। এটাকে আমরা সেম কাদেরকে দিব? এটাকে ছাত্র সংগঠনকে দিব, নাকি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দিব, নাকি কালচারকে দিব, নাকি আমরা যারা শিক্ষার্থী আছে যারা নিজের দাবি আদায় করতে পারতেছি না তাদেরকে দিব? আমার ক্যাম্পাসের মধ্যে আমার বোন 4th শ্রেণীর একজন কর্মচারী দ্বারা হচ্ছে গিয়ে কি আপনার হেনস্থার শিকার হয়, সেই বিচার আমি কার কাছে দিব? আমার ক্যাম্পাসের মধ্যে আমার ভাই সাম্য খুন হয়, সেই বিচার নিশ্চিত হয় না, সেই বিচার আমি কার কাছে দিব? আজকে দেখেন, আজকে যদি হচ্ছে আপনার ছাত্র সংসদ কার্যকর থাকতো, আজকে যদি শিক্ষার্থীদের প্রতিনিধি নিশ্চিত হতো, তাহলে সে দায়বদ্ধতার জায়গা থেকে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করত, আমার বোনদের নিরাপত্তা নিশ্চিত করত। এখানে প্রত্যেকটা পর্যায় থেকে বহির্গত যে হচ্ছে গিয়ে নিরাপত্তার জন্য সংখ্যা তৈরি, সেই নিরাপত্তা নিশ্চিত করতে হতো। আবার দেখেন, যখন নাকি হচ্ছে সাম্য খুন হয়েছে, সাম্য খুনে হত্যার বিচারটা নিশ্চিত করতে পারতো, কারণ তার কোনো ভিন্ন এজেন্ডা এখানে থাকতো না। তার একমাত্র এজেন্ডা থাকতো, সে হচ্ছে সাম্যর প্রতিনিধি, সাম্য নির্বাচিত প্রতিনিধি, সাম্য তাকে নির্বাচন করে গেছে। সেই জায়গা থেকে সে সাম্য শুধুমাত্র বিন্দুর দিকে না গিয়ে, বিসি প্রকরণের দিকে না গিয়ে, কোনো অপ্রাসঙ্গিক দাবি দেওয়া সে না করে, সে শুধুমাত্র সাম্যর খুনের বিষয়টাকে হাইলাইট করে, সাম্যর খুনের বিষয়টা নিশ্চিত করে আগামী দিনে যেন কোনো ব্যক্তিকে সাম্যর পরিণতি না হয়, সেজন্য ক্যাম্পাসটাকে সে গড়ে তুলতে হতো।